আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রজেক্ট জিপিএ 5-এ তোমাদেরকে স্বাগতম। এখানে আমি তোমাদেরকে যেভাবে বলবো, যা যা বলবো, তোমরা যদি সেভাবে সুন্দর করে একটা রুটিনে গুছিয়ে চলো, মাত্র 2 মাসের মধ্যেই তোমার বায়োলজি সিলেবাসটা কভার করে জিপিএ 5টা নিশ্চিত করে ফেলতে পারবা। প্রথমে তোমাদেরকে রুটিন নিয়ে একটু কথা বলি। রুটিনে লেখায় আছে যে প্রথমে ক্লাস সিকিউ অ্যানালাইসিস ক্লাস হবে একটা, সিকিউ সলভ ক্লাস একটা হবে, সিকিউ সলভ ক্লাস আরেকটা, মোট 2টো, এবং এমসিকিউ সলভ ক্লাস হবে একটা। তাহলে আমরা মোট এক একটা অধ্যায়ের 4 ধরনের 4টা ক্লাস পাচ্ছি। এখন কথা হলো ভাইয়া, ক্লাসগুলো কই, ডেট কই, সময় কই? যেহেতু আমরা ক্লাসগুলো তোমাদেরকে অ্যাপে দিচ্ছি, সো তুমি প্রতিদিন সকালে যে কোনো সময় করতে পারবা। এবং ডেটের ব্যাপারটা বলে দিই, তাহলে ধরো আজকে থেকে তুমি এই রুটিনটা শুরু করতে চাচ্ছ, তাহলে তুমি নিজে বসাবা যে আজকে থেকে আমি এইটা শুরু করব। আমরা ক্লাস দিব তোমাদেরকে নিয়মিত, একদিন কোনো গ্যাপ নেই, প্রত্যেক দিন যতদিন আমরা পারতেছি প্রত্যেক দিন চেষ্টা করবো যে গ্যাপ ছাড়াই ক্লাসগুলো দিয়ে দেওয়ার জন্য। তো এতে করে তুমি কি করতে হবে যে ভাই, আমার যদি মনে হয় যে আমি 3 দিন পড়বো, তাহলে তুমি 3 দিন ক্লাস নাও, যে 1 2 3 এইটা 3 দিন মোট 1 সপ্তাহ নিয়ে পড়ো। কিন্তু আমি বলবো হাতে যেতে এখন সময় অল্প এবং এখানে পড়াশোনাও কিন্তু অল্প, তোমার চেষ্টা করা উচিত যে এইটা মোটামুটি 4 দিন সময় নাও হায়েস্ট, এর মধ্যে শেষ করে ফেলো। গ্যাপ দিও না, একদিন পর একদিন দিও না। তার মানে তুমি তোমার মতো করে একটা সুন্দর করে রুটিন বলে নিতে পারবা যে আমি যদি শনিবার থেকে শুরু করি বা যেই তারিখ থেকে শুরু করছি, সেই তারিখ থেকে আমি শুধু টিক চিহ্ন দিয়ে যাব যে আজকে এইটা, কালকে এইটা, পরের দিন এইটা, পরের দিন এইটা, পরের দিন এইটা। বুঝতে পারছো? এই জন্য আমাদের রুটিনটা অনেক বেশি ডাইনামিক, যে তুমি তোমার মতো করেই রুটিন কাস্টমাইজ করে নিতে পারবা। তবে সিকোয়েন্স হলো যে এইভাবে ক্লাসগুলো যাবে এবং এর পাশাপাশি এক্সামগুলো ঠিক সেভাবেই আপলোড হবে। সো সেই হিসাবে আমরা সিকিউ অ্যানালাইসিস ক্লাস চললো, সলভ ক্লাস, সিকিউ সলভ ক্লাস 2 হওয়ার পরে আমরা একটা সিকিউ এক্সাম দিলাম, যেটা তোমরা পরীক্ষা দিবা। নিয়মগুলো আমরা আমাদের গ্রুপে আর একটু ভালোভাবে বলে দিব, যে তোমরা হোয়াটসঅ্যাপে বা আমার টেলিগ্রাম স্পেশাল বটে ভাইয়াকে মেসেজ দিবা এবং পিডিএফ তুলে পাঠাবা, এবং ওইটাই ভাইয়া পরবর্তীতে তোমাদেরকে ফিডব্যাক দিয়ে দিব সহজে। এবং এরপর একটা এমসিকিউ সলভের পরের অধ্যায় যখন সিকিউ অ্যানালাইসিস ক্লাস চলছে, ওই দিন তো আর কোনো পড়াশোনা নাই। সো সেই হিসাবে তুমি সেই দিন এমসিকিউ পরীক্ষাটা দিবা। এই এমসিকিউ পরীক্ষাটা কিন্তু এই অধ্যায়ের, তাই না? তাহলে এইভাবে প্রত্যেকটা অধ্যায় এভাবে ধীরে 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 আমাদের চলতে থাকবে, যেভাবে গোছানো আছে সেভাবে অনুজীব সহ প্রত্যেকটি অধ্যায় মোট 60টি করে আমাদের এইভাবে চলবে। ঠিক আছে? এভাবে আমরা শেষ করে ফেলবো। আমাদের আর কোনো ধরনের মানে হলো রুটিন বোঝার আশা করি কোনো সমস্যা নেই। এখন এগুলো প্রত্যেকটা কোথায় পাবা? অ্যাপে। সবাই অ্যাপে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিবা ভর্তি হওয়ার পরে, কারণ না হলে তুমি এটার অ্যাক্সেস পাবা কিভাবে। আজকে আমরা পড়ব বোটানি প্রথম পত্র প্রথম অধ্যায়, কোষ ও কোষের গঠন, এর সিকিউ অ্যানালাইসিসগুলো আমরা দেখব এবং আমি কীভাবে সিকিউ অ্যানালাইসিস করতেছি, কিভাবে আমরা এগুলো থেকে সহজে খুব ফাস্ট এটা শেষ করব এবং এরপরে সেখান থেকে একটা সাজেশন মেক করে ফেলবো যে আমাদের কোন কোন টপিকগুলো পড়া উচিত, যেটা অলরেডি পিডিএফ আকারে তোমাদেরকে দেওয়া হবে। তো তারপর ওই পিডিএফের ওই উত্তরগুলোই আমরা সাজিয়ে নিব, যাতে করে আমরা কোন ধরনের প্রশ্ন মিস না করি। সেজন্যই আমাদেরকে সিকিউ অ্যানালাইসিসগুলো করতে হবে। পাশাপাশি একটা অঙ্গাণু বা একটা উত্তর বইয়ে কিভাবে চায়, প্রশ্নে কিভাবে চায়, দুটোই আমাদেরকে বুঝতে হবে যে প্রশ্ন কি কি হিন্টস দেয় আমাদেরকে, এটা ওই অঙ্গাণু ধরার জন্য, এটা ওই শব্দ এটা ধরার জন্য। তাহলে কোনটা কার উত্তর সেটা আমরা কিভাবে ধরবো, সেটাই আমরা সিকিউ অ্যানালাইসিসে সহজেই বুঝতে পারবো। প্রথমেই আমাদের ঢাকা বোর্ড 2016 সালের প্রশ্ন, এটা আমরা অনেক আগ থেকে দেখাচ্ছি ভাইয়া, সবগুলো করব না, কেননা দরকারও পড়ে না, একটু ফাস্ট চলে গেলে হবে। প্রথম কয়েকটা একটু ভালো করে বুঝাইলে তখন তোমরা বুঝবা। সবগুলো প্রশ্ন তোমরা চাইলে পড়ে দেখতে পারো যে কোনটা হচ্ছে আমাদের এই ওই অধ্যায়ের কোষ ও কোষের গঠনের, বাট আমাদের মনে হচ্ছে যে অধ্যায় এইটা হবে টপিক। ওকে, দেখো এখানে দুটো চিত্র আছে। একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি একটি দ্বিতন্ত্রী, এটা 2টা বাহু আছে বা 2টা সমান্তরাল রেখা আছে, তাই না? সেটার উপর নির্ভর করে কতগুলো আড়াআড়ি রেখা, আর এর একটি দেখা গেছি মাত্র একটি সুতা। তাহলে এই যে দুটো, আরেকটা হলো একটি স্ট্র্যান্ড, আরেকটা হলো ডাবল স্ট্র্যান্ড। এটা দেখে আমরা বুঝতে পারি এটি হচ্ছে ডিএনএ, চিত্র এ, চিত্র বি হচ্ছে আরএনএ। সহজ, সবচেয়ে সহজতম প্রশ্ন এইটা। ওকে, এই দুটো পড়ার দরকার নেই, কারণ এগুলো অন্য অধ্যায়ের থেকে দিবে। কোনো প্রশ্নেরই এ দুটো আর এ দুটো একই হওয়ার কোনো দরকার পড়ে না, এগুলো ভিন্ন ভিন্ন অধ্যায় থেকে দেওয়ারই নিয়ম, এটাই
বোর্ড পরীক্ষায় হবে। সো আমরা এগুলো মুখস্থ করে যাব অধ্যায় অধ্যায় বেঁধে, যেটা তোমাদেরকে ভাইয়া একটু পরে দেখাবো। ঘয়ে প্রশ্নটি দেখো, উদ্দীপক এ ও বি এর মধ্যে পার্থক্য। তাহলে আমরা টপিকটা মাথায় নিয়ে নিলাম, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য, এটা একটা টপিক, এটা আমরা মাথায় নিয়ে নিলাম। সেকেন্ড বললো জীবের বৈশিষ্ট্য প্রকাশে এ ও বি এর ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে জীবের বৈশিষ্ট্যের জন্য ডিএনএর কি ভূমিকা আছে? তাহলে ডিএনএই হচ্ছে আমাদের জীবের বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। এরা সবগুলো কোড করে রাখে, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। সেটা প্রকাশের জন্য আমাদের আরএনএ সাহায্য প্রয়োজন। আরএনএর মাধ্যমে প্রোটিন তৈরি করে জীব ডিএনএর যে লিখিত বৈশিষ্ট্যগুলো সেগুলো প্রকাশ করে। তাহলে দুটোরই কিন্তু সুন্দর ভূমিকা রয়েছে। সেটা আমরা অবশ্যই তোমাদেরকে সিকিউর উত্তরমালা অর্থাৎ আমাদের সলভ ওই জায়গাটাতে আমরা শেখাবো। ওকে, এই ছিল আমাদের প্রথম প্রশ্ন। আমরা যদি পরবর্তী বোর্ডগুলোতে দেখি, তোমরা কিন্তু সবগুলো করবা, আমরা এগুলোও আসবো এমসিকিউগুলো, তোমাদের উচিত হবে এমসিকিউগুলো করা। এটার পিডিএফটা তোমরা সবগুলোই কিন্তু আমাদের ইয়েতে পেয়ে যাবা। সবসময় অ্যাপে দেখবা যে অধ্যায়ের সাথে সাথে কী কী পিডিএফ দেওয়া হয়েছে, তাহলে ওই পিডিএফগুলোতে এগুলো পেয়ে যাবা, যেখানে আমি এটা প্রত্যেকটা লিস্ট করে দিব যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? ওকে, আমরা কিন্তু এখানে ধরে ধরে দেখতে পারি যে কোনটা কোন অধ্যায়ের, যেমন এইটা জীব প্রযুক্তি অধ্যায়ের, তাহলে এগুলো দেখে দেখে চিনতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে ভাইয়া, এটা আমাদের পারতে হবে। যেমন এইটা কোন অধ্যায়ের, এটা যদি আমরা দেখে বলতে পারি তাহলে সহজে বলতে পারি যে নবম অধ্যায়ের, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে? ওকে, প্রথমটাই পেলাম, এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2016-তে। সেটাতে দেখো একটা হচ্ছে জিন কি, এটা এই অধ্যায়েরই প্রশ্ন দেওয়া যায় উত্তর, সো বাদ, এটা লাগবে না। এই যে এটা কিন্তু এই অধ্যায়েরই, দুটো এই অধ্যায়েরই দিয়েছে, সো এইটাও আমরা তুলে রাখলাম, কাজে লাগবে আমাদের পরবর্তীতে। এগুলো প্রত্যেকটি ভাইয়া কালেকশন করে তোমাদেরকে একত্রে দিয়ে দিয়েছি, সো তোমার বারবার পড়া লাগবে না, বরং তুমি টপিক ধরে পড়ে গেলেই হবে। এখানে দেখো প্রথমে উদ্দীপকে বি সৃষ্টির কৌশলটি ব্যাখ্যা করা। বি কি সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ডাবল স্ট্র্যান্ড। ঠিক আছে? এটা একটা ডাবল স্ট্র্যান্ড। ওকে, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ, আর এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড। তাহলে এই যে ডাবল স্ট্র্যান্ড থেকে সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি হয় এবং আরএনএ পলিমারেজের হেল্পে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন, এবং এটা হচ্ছে আমাদের আরএনএ তৈরির প্রক্রিয়া, মানে এইটা থেকে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়েছে সহজ করে। তাহলে বি সৃষ্টির কৌশলটি ব্যাখ্যা করা, অর্থাৎ বি যেভাবে তৈরি হচ্ছে অর্থাৎ ট্রান্সক্রিপশনের কৌশল, আমাদের অলরেডি টপিকে এটা মাথায় নিয়ে নিব। তাহলে আমরা মাথায় নিলাম যে ট্রান্সক্রিপশনের কৌশল, এরকম একটা কথা, যেগুলো ভাইয়া লিখেই নিয়েছি, তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি আর কি যে কিভাবে বলতে পারে। উদ্দীপকে এ ও বি এর মধ্যে তুলনা, তাহলে এইটা আগের প্রশ্ন আবারও, ডিএনএ আর আরএনএ এর মধ্যে তুলনা, যেটা আমরা একটু আগে দেখিয়েছি। তাহলে পার্থক্য বলো তুলনা বলো, দুটোই আমাদের জন্য একই কথা, তাহলে সেই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, আমরা দ্বিতীয় প্রশ্নটাও বুঝতে পেলাম। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি সবগুলো কাছাকাছি। এর পাশাপাশি ভাইয়া কিন্তু তোমাদেরকে পরামর্শ দিব, তোমরা ভাইয়ার মতো শুধু একটা পড়েই যাও না, এটা তো ভাইয়া জাস্ট ক্লাসের সুবিধার জন্য দিচ্ছি। তোমরা এই বোর্ড প্রশ্নের এই পিডিএফটার মোটামুটি সবগুলো একবার দেখে তোমরা যেটা করতে পারো, মার্ক করে নিতে পারো যে ভাইয়া এটা চতুর্থ অধ্যায়ের, এটা চতুর্থ অধ্যায়ের। এটার সুবিধা কি হবে, যে তুমিও নিজে শিখবা যে কোনটা কোন অধ্যায়ের, কোনটা কোন টপিকের। তাহলে তোমারও ভালো আইডিয়া হয়ে যাবে। যদি এটা তুমি না করতে পারো, এর অর্থ হলো ভাইয়া তোমার পড়ালেখা এখনো অনেক দূর বাকি। তাহলে এই বোর্ড প্রশ্নটাতে আমরা দেখতে পাই একটা চিত্র দেওয়া আছে, চিত্র দেওয়ার পর আর কিছু নেই। এবার বলা আছে উদ্দীপকের অঙ্গাণুটির গঠন বর্ণনা করো। উদ্দীপকের অঙ্গাণুটি দেখে কি মনে হচ্ছে? একটা দ্বিস্তরীয় অঙ্গাণু, মাঝখানে এরকম থোকা এরকম স্তর স্ট্যাক আছে অনেকগুলো, রুটির স্ট্যাকের মতো, তাই না? এগুলো হচ্ছে থাইলাকয়েড। এই থাইলাকয়েডের স্ট্যাকগুলোকে বলা হয় গ্রানাম। তাহলে এই গ্রানামগুলো পরস্পরের সাথে যুক্ত, তাহলে এইটা হচ্ছে প্লাস্টিডের ক্লোরোপ্লাস্ট বলতে পারো তোমরা, ক্লোরোপ্লাস্ট। ওকে, এইটা হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করতে বলছে। তাহলে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট অঙ্গাণু হিসেবে ক্লোরোপ্লাস্টের নাম আসলো। উদ্দীপকের প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। প্রক্রিয়াটিতে আমরা দেখছি কার্বন ডাইঅক্সাইড ইন হচ্ছে, অক্সিজেন বের হচ্ছে, সহজ করে এটা একটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তবে এটা নবম অধ্যায়ের প্রশ্ন, সো আমরা ওই দিকে আর যাচ্ছি না, আপাতত এতটুকুর মধ্যে আছে। তাহলে প্রত্যেকটি বোর্ড প্রশ্ন তোমরা চাইলে আইডেন্টিফাই করতে পারো কোনটা কোন টপিকের। এটা হচ্ছে আমাদের টপিকের। আমরা প্রশ্নটা পড়বা আগে, উদ্দীপকের গঠনের এককটির চিহ্নিত চিত্র আঁকো। প্রশ্নটা কেন পড়ছি আমি, তোমরা বলবো আমরা কেন এইটা পড়ছি না আগে? এটার কারণ হলো আমরা জানতে চাই আসলে ওইটা যখন পড়বো আমাদেরকে কোন দিকে ফোকাস দিতে হবে।
তাহলে উদ্দীপক গঠনের এককটি চিহ্নিত চিত্র আঁকো। গঠনের একক কি সেটার দিকে আমার ফোকাস দিতে হবে। শিক্ষক ব্লাবডি জীবদের গঠনের 2টি আবরণী যুক্ত একটি আদর্শ একক এর চিহ্নিত চিত্র আঁকলেন, যার বাইরের আবরণটি নির্জীব এবং ভিতরের আবরণটি সজীব। দেখতে পাইছো? তাহলে একটা জিনিস আবারও চিন্তা করো যে শিক্ষক জীবদেহ গঠনের 2টি আবরণী যুক্ত একটি আদর্শ এককের চিত্র আঁকলেন, ঠিক আছে, যার বাইরের আবরণটি নির্জীব আর হচ্ছে আমাদের ভিতরের আবরণটি সজীব। তাহলে বলেছি উদ্দীপকের গঠনের এককটি চিহ্নিত চিত্র আঁকো আর উদ্দীপকের 2টি আবরণের 2টির মধ্যে তুলনা করো। তাহলে সহজ হিসেবে যদি আমরা বলি, যেহেতু জীবদেহ গঠনের 2 আবরণী যুক্ত একটি আদর্শ এককের চিহ্নিত চিত্র আঁকলেন, যার বাইরের আবরণটি নির্জীব হবে আর ভিতরের আবরণটি সজীব হবে, এরকম যদি হয় তাহলে আমরা সহজ করে বলতে পারি 2টা আবরণের একটির মধ্যে যাবে আমাদের কোষ প্রাচীর আর একটির মধ্যে যাবে কোষঝিল্লি, আর চিহ্নিত চিত্রটি হলো আমাদের কোষ। তাহলে আমরা প্রথমে ওই রকম একটা চিত্র আঁকতে হবে, ওইটা আঁকলেই হবে আমাদের যে একটি চিহ্নিত চিত্র আঁকবা। আর উদ্দীপকের আবরণ 2টির মধ্যে তুলনা করো, কোষ প্রাচীর আর কোষঝিল্লির মধ্যে তুলনা। এটাও আমাদের মাথায় ঘাটলো যে আমরা তাহলে কোষ প্রাচীর আর কোষঝিল্লিকে ভালো করে পড়তে হবে। এইটা লক্ষ্য করো, সেখানে লেখা আছে নিজের চিত্র 2টি লক্ষ্য করো আর প্রশ্নগুলোর উত্তর দাও। একটা চিত্র এইরকম আর একটা চিত্র এইরকম। লক্ষ্য করলে দেখা যাবে 2টো ব্যাপার। একটা হলো এই পুরো গঠনটাতে ইউ আছে, ইউরাসিল আছে, নিঃসন্দেহে এটা আরএনএ, আর এমনিতেও সিঙ্গেল স্ট্র্যান্ড, সো এটা আরএনএ। আর ডিএনএর এটাতে কোনো ইউ নেই, টি আছে, সো এটা ডিএনএ, এবং এটা ডাবল স্ট্র্যান্ড, সো এটা ডিএনএ। সহজে বোঝা যাচ্ছে। তার মানে ডিএনএ এবং আরএনএ প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বারবার আমাদেরকে ধরবে। তাহলে আমরা বলতে পারি কিউ চিত্রের ভৌত গঠনের বৈশিষ্ট্য উল্লেখ করো। কিউ চিত্রের ভৌত গঠন, তাহলে কিউ হচ্ছে আমাদের ডিএনএ, ডিএনএর ভৌত গঠন এইটার মডেল বর্ণনায় আছে, সো সেটা থেকে আমরা বলবো। এবং পি ও কিউ চিত্রের মধ্যে বৈসাদৃশ্য বিশ্লেষণ করো, তার মানে ডিএনএ এবং আরএনএ এর পার্থক্যগুলো বলো। তাহলে আমরা বারবার এই টপিকটা কিন্তু অনেক বেশি পাচ্ছি, এটা পরবর্তী বোর্ড প্রশ্নগুলোতেও আছে, সেই জন্য এই টপিকটাকে কিন্তু আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। ঢাকা বোর্ড 2017 এর এই প্রশ্নটি খেয়াল করো। লেখা আছে উদ্দীপকে এক প্রকার অঙ্গাণু খাদ্য তৈরি করে এবং অন্য প্রকার অঙ্গাণু স্নেহ বিপাকে ভূমিকা রাখে এবং শক্তি উৎপাদন করে থাকে। তাহলে আমরা 2টো অঙ্গাণুর হিন্টস পেলাম। আমাদেরকে যদি বলে একটি অঙ্গাণু উদ্ভিদের খাদ্য তৈরি করে থাকে, আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি ক্লোরোপ্লাস্ট। অন্যদিকে আমাদেরকে যদি বলে আরেকটি অঙ্গাণু স্নেহ বিপাক এবং এই যে শক্তি উৎপন্ন করে, তাহলে আমরা সহজে বলে দিতে পারি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিন্তু স্নেহ বিপাকে হেল্প করে, এটা আমাদেরকে জেনে রাখতে হবে অবশ্যই, এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে উদ্দীপকের প্রথম অঙ্গাণু চিহ্নিত চিত্র আঁকো। তাহলে ক্লোরোপ্লাস্টের চিহ্নিত চিত্র আঁকতে হবে, মেনলি প্লাস্টিডের। সো এইটা আমরা আঁকা শিখবো বা আমাদের প্রশ্নের মধ্যে আমরা পাবো এবং গঠন সহ বর্ণনা করব। উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় অঙ্গাণুর মধ্যে তুলনা করো। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজগুলো আগে আমরা জানবো এবং ক্লোরোপ্লাস্টের কাজগুলো জানবো, এরপর দুটোকে কম্বাইন করে আমরা তুলনা করতে পারবো। তুলনা মানে হলো পার্থক্য শুধুমাত্র এমন না, সাদৃশ্য আর বৈসাদৃশ্য দুটোই বলতে হবে। রাজশাহী বোর্ডের এই প্রশ্নটিতে আসো। তাহলে উদ্দীপকে একটি কোষীয় অঙ্গাণু শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আমরা বুঝতে পারছি যে উদ্দীপকের অঙ্গাণুটি চিহ্নিত চিত্র আঁকতে বলবে এবং উদ্দীপকের প্রক্রিয়া দুটির মধ্যে তুলনা করতে বলবে। তাহলে কি কি? উদ্দীপকের একটি কোষীয় অঙ্গাণু শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, সেই খাদ্য একটি জৈবনিক প্রক্রিয়ায় ভেঙে শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে আমাদের প্রসেসটার মধ্যে প্রথমে গুরুত্বপূর্ণ হলো অঙ্গাণুটি। তাহলে অঙ্গাণুটি কি? উত্তর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে আমরা ক্লোরোপ্লাস্ট মেনলি প্লাস্টিডের চিত্রটাই আঁকবো, এটাই আমাদের দরকার পড়বে। তাহলে এইটা কিন্তু কয়েকবার এসেছে বোর্ড প্রশ্নগুলোতে, ফ্রিকোয়েন্সিগুলো খেয়াল করছো যে বেশ কয়েকবার এটাতে ফোকাস করতে হবে। এবং উদ্দীপক উল্লিখিত প্রক্রিয়া দুটির মধ্যে তুলনা করো। আমরা প্রক্রিয়া দুটির মধ্যে একটি পাচ্ছি শর্করা খাদ্য তৈরি উৎপাদন, এটাকে বলে সালোক সংশ্লেষণ, আর অন্যদিকে সেই খাদ্য জৈবনিক প্রক্রিয়া ভেঙে শক্তি উৎপন্ন করা, এটাকে বলা হয় শ্বসন, যেটা আমরা নবম অধ্যায়ে পড়বো, সালোক সংশ্লেষণ বনাম শ্বসন, ঠিক আছে। তাহলে আমরা টপিকগুলো বুঝতে পেরেছি। এরপর সিলেট বোর্ডের এই প্রশ্নটি খেয়াল করো। উদ্ভিদ কোষের মধ্যে বিদ্যমান বিশেষ দুই প্রকার অঙ্গাণুর একটি শাসনিক কাজ এবং অন্যটি খাদ্য তৈরিতে অংশগ্রহণ করে। তাহলে একটি শ্বসনে কাজ করে আর একটি খাদ্য তৈরিতে অংশগ্রহণ করে। তাহলে আমরা হিন্টসগুলো এবার আইডেন্টিফাই করার চেষ্টা করি। শ্বসনে কাজ করে বা শ্বসন সম্পন্ন হয় মেইনলি মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া এটা হচ্ছে এটার প্রথম অঙ্গাণু। খাদ্য তৈরিতে অংশগ্রহণ করে কথা বলার সাথে সাথে আমরা বুঝতে পেরেছি এটি ক্লোরোপ্লাস্ট। শেষ।
তাহলে আমাদের আছে উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির গঠন বর্ণনা করা, মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করতে বলছে, অত্যন্ত ইম্পর্টেন্ট কথা। তাহলে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা যদি বলি শাসনিক কাজে অংশগ্রহণ করা, কিংবা শক্তি উৎপন্ন করা, কিংবা লিপিড পরিপাক, এগুলোতে কথাবার্তা, বিপাক, এগুলোতে কথাবার্তা বলে, তাহলে আমরা বুঝবো যে এটা মাইটোকন্ড্রিয়ার দিকে যাচ্ছে। আর অন্যদিকে খাদ্য তৈরি, সালোক সংশ্লেষণ ইত্যাদি সবগুলোই ক্লোরোপ্লাস্টের দিকে যাবে। উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটি কীভাবে জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখে, অর্থাৎ জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটির গুরুত্ব, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের গুরুত্ব। এরপর আসো অভিন্ন বোর্ড 2018 সাল প্রথমবারের মতো যেটা ঘটেছিল, তাহলে তার প্রশ্নটা দেখি আমরা। লেখা আছে উদ্দীপকের প্রথম জৈব অ্যাসিডটি, তাহলে আমাদের মাথায় নিতে হবে প্রথম জৈব অ্যাসিডটি কি, দ্বিতীয় জৈব অ্যাসিডটি কি, আমরা বুঝতে পারছি এবার এটা নিয়ে কথা বলছে। জীবকোষে দুই ধরনের জৈব অ্যাসিড থাকে, ডিএনএ আর আরএনএ। ওকে, এর একটি হচ্ছে দ্বিসূত্রক অবস্থায় থাকে। তাহলে এই যে দ্বিসূত্রক অবস্থায় থাকা এই শব্দটা বলার সাথে সাথে আমরা বুঝবো এটি একটি ডিএনএ যা বংশগতির বৈশিষ্ট্য গ্রহণ করে। অপরটি একসূত্রক, অর্থাৎ অপরটি আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণ করে। তাহলে আরএনএ প্রোটিন সংশ্লেষণ করে ট্রান্সলেশনের মাধ্যমে, সেটা আমরা জানি। তাহলে প্রথমে বলছি উদ্দীপকের প্রথম জৈব অ্যাসিডের গঠন বর্ণনা করো, অর্থাৎ ডিএনএ এর গঠন বর্ণনা করো। মাথায় নিয়ে নাও এই টপিকটা কতবার এসেছে, ঠিক একই প্রশ্ন আবারও এসেছে। দুই ধরনের অ্যাসিডের মধ্যে তুলনা করো, ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য, এটার গুরুত্ব কি আর আমি তোমাকে বুঝাইতে পারবো এখন? পারবো না। সো এইটা কতটা বেশি গুরুত্বপূর্ণ শুধু এই প্রশ্নটা জানা, একবার খেয়াল করো। ভিন্ন সেটের আরেকটি প্রশ্ন খেয়াল করো, একই জায়গায় এ ও বি দুটি জৈব অণু। আচ্ছা, এ নিজেই তার প্রতিরূপ তৈরি করতে পারে, এই যে নিজেই তার প্রতিরূপ তৈরি করতে পারা আর জৈব অণু বুঝবা যে ডিএনএ আর আরএনএ এর দিকে যাচ্ছে। তাহলে এই যে নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারা, এটা কে করে? রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ নিজেই ডিএনএ তৈরি করে। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া যায়, এইটাই হচ্ছে আমাদের প্রথম শর্ত। তাহলে এ আমরা ডিএনএ কি কি ভাষা শুনলে বুঝতে পারবো? এই যে বললাম দ্বিসূত্রক, এই যে নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এই কথাগুলো বলবা। আর বি তার প্রতিরূপ তৈরি করতে পারে, তবে এ এর সহযোগিতায় বি তৈরি হয়। তাহলে এ থেকে বি তৈরি হয়, আমরা জানি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ডিএনএ সহযোগিতায় আরএনএ তৈরি হয়। তাহলে ডিএনএ বি হচ্ছে আরএনএ, যেটা ডিএনএ থেকে উৎপন্ন হয়। এখন বলেছে এ এর রাসায়নিক গঠন ব্যাখ্যা করো, তার মানে ডিএনএ এর রাসায়নিক গঠন ব্যাখ্যা করো, যেটা কয়েকবারই এসেছে যে ডিএনএ এর গঠন ভৌত এবং রাসায়নিক উভয়টাই বলতে হবে। আর এ সহযোগিতায় বি তৈরি হয়, এটার জন্য আমরা ট্রান্সক্রিপশন প্রসেসটা বর্ণনা করব, যে কিভাবে ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হয়। এই প্রসেসগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলোই কিন্তু বেশি টার্গেট করে। এবার আলিম পরীক্ষা 2018 সালের প্রশ্নটি দেখো, সেখানে দুটো চিত্র দেওয়া আছে, চিত্র এ, চিত্র বি। এতে লেখা আছে এটা একটা ক্রোমোজোম, দেখলেই চেনা যাচ্ছে, এবং বিতে এই যে কতগুলি স্ট্যাক, মাঝখানে সংযোগ, দেখলেই বোঝা যাচ্ছে ক্লোরোপ্লাস্ট। প্রথমে বলা আছে এ অঙ্গাণুটির মূল উপাদানের রাসায়নিক গঠন ব্যাখ্যা করো। তাহলে এ অঙ্গাণুটি ক্রোমোজোম, মূল উপাদান ডিএনএ এর রাসায়নিক গঠন ব্যাখ্যা করতে বলেছে। যে প্রশ্ন একটু আগেই শিখিয়েছি সে প্রশ্ন আবারও এসেছে। জীবের অস্তিত্ব রক্ষায় বি অঙ্গাণুটির গুরুত্ব বলো। তাহলে বি অঙ্গাণুটি হচ্ছে প্লাস্টিড, তাহলে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের গুরুত্ব জীবের অস্তিত্ব রক্ষায় অন্তত 5 বার এই প্রশ্নটা করে, এবং এই একই প্রশ্ন বারবার। তাহলে আমরা এই প্রশ্নগুলো শিখে যেতে হবে, আমাদের এটা কাজে লাগবে। ঢাকা বোর্ড 19 সালে প্রশ্নটি লক্ষ্য করো, লেখা আছে রবিন কোষের বিভিন্ন অঙ্গাণু পড়ার সময় দেখলো দ্বিস্তর বিশিষ্ট দুটি কোষীয় অঙ্গাণু, একটি শক্তিগর নামে, অপরটি কোষের ট্রাফিক পুলিশ নামে পরিচিত। তাহলে একটি হচ্ছে শক্তিগর কয়েকবার বলেছি, প্লাস্টিড। অন্যটি হলো ভাইয়া কোষের ট্রাফিক পুলিশ, কে? গলগি বডি। এই যে হিন্টস দিয়ে দিল কোষের ট্রাফিক পুলিশ গলগি বডি, বা অঙ্গাণুকে ঝিল্লিবদ্ধ করে গলগি বডি, সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে গয়ের প্রশ্ন উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটির গঠন বর্ণনা করো, অর্থাৎ গলগি বডির স্ট্রাকচার বর্ণনা করতে হবে তোমাদেরকে সুন্দর করে, যেটা আমরা রেডি করে দিব। এবং উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির গুরুত্ব বর্ণনা করো। তাহলে আমরা প্রথম অঙ্গাণুটি পাচ্ছি, উত্তর হচ্ছে প্লাস্টিড, এর গুরুত্ব বর্ণনা করো, বা ক্লোরোপ্লাস্টের গুরুত্ব বর্ণনা করো। তাহলে জীবের অস্তিত্ব রক্ষায় বলো আর বলো, অর্থাৎ আমাদের জন্য, পরিবেশের জন্য, উদ্ভিদের জন্য এই প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের গুরুত্ব কি সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে যদি আমাদেরকে শুধু এইরকম বলে যে শক্তিগর নামে পরিচিত, তাহলে আমরা ক্লোরোপ্লাস্টটাই বলবো। কুমিল্লা বোর্ড 19 সালে প্রশ্নটি লক্ষ্য করলে দেখবা চিত্রগুলো আগের মতোই দেখাচ্ছে, তার মানে মনে হচ্ছে যে কপি পেস্টই করে দিয়েছে আসলে। তাহলে ডিএনএ এবং আরএনএ,
উদ্দীপক এ থেকে বি সৃষ্টির প্রক্রিয়া, এ থেকে বি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। তাহলে এই প্রশ্নটা আমাদের বারবার লাগবে যে ট্রান্সক্রিপশনের বর্ণনা দাও। উদ্দীপকীয় চিত্র, এ থেকে বি তৈরির প্রক্রিয়াটি প্রোটিন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ আসলে বি থেকে সিতে কীভাবে প্রোটিন হয় আর এইটার জন্য কীভাবে ট্রান্সক্রিপশন না হলে প্রোটিন হতো না সেটারে আমরা এক্সপ্লানেশন দিব। মেনলি এখানে প্রোটিন কীভাবে তৈরি হয় এবং কেন আরএনএ না থাকলে বা এই প্রসেসটা না হলে প্রোটিন হতো না সেটারই বর্ণনা আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। যশোর বোর্ড 2019 সালের প্রশ্নটি খুবই চমৎকার। লেখা আছে শিক্ষক কোষ পড়াতে গিয়ে কোষকে বেষ্টন করে রাখা দুটি আবরণীর কথা বলেছেন, একটি এক্স আর একটি ওয়াই। এক্স, এই যে হিন্টসটা খেয়াল করো, এক্স শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় অর্থাৎ নির্জীব একটা, আর ওয়াই উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে পাওয়া যায়। তাহলে কোষের আবরণের দুটো আবরণী আমরা পড়লাম, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। এর মধ্যে কোষ ঝিল্লি সজীব, উদ্ভিদ প্রাণী উভয় কোষে পাওয়া যায়, কোষ প্রাচীর নির্জীব এবং শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। সহজ উত্তর পেয়ে গেছি, এক্স হচ্ছে তাহলে কোষ প্রাচীর এবং ওয়াই হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে উদ্দীপকে নির্দেশিত এক্স এর ভৌত গঠন অর্থাৎ কোষ প্রাচীরের ভৌত গঠন, এটাই আমাদের প্রথম টপিক হবে যেহেতু আমরা প্রথম থেকে শুরু করছি। এবং উদ্দীপকে নির্দেশিত ওয়াই অংশের সর্বাধিক গ্রহণযোগ্য মডেলের নামকরণ। তাহলে ওয়াই অংশের অর্থাৎ কোষ ঝিল্লির সর্বাধিক গ্রহণযোগ্য মডেলটির নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, যার বর্ণনা আমরা লিখব। বরিশাল বোর্ডে 2019 সালের প্রশ্নটি লক্ষ্য করলে দেখবা এখানে একটা ডি প্রক্রিয়া দেওয়া আছে। ডি প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি একটা ডাবল স্ট্যান্ড ছিল, এটার আরেকটা ডাবল স্ট্যান্ড হচ্ছে, এখানে আরেকটা ডাবল স্ট্যান্ড হচ্ছে। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে অনেকগুলো অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায়। তাহলে এটি হচ্ছে রেপ্লিকেশন। চিত্র বি দেখতে পাচ্ছি, বি প্রক্রিয়ায় এই যে তিনটা বাহু, একটা অতিরিক্ত বাহু, দুইটা প্রান্ত, এটা দেখতে পাচ্ছি, এটা আসলে একটা সিঙ্গেল স্ট্যান্ড আরএনএকেই এরকম গঠন থাকে। এটাকে বলা হয় ক্লোভার লিফ মডেল, এবং ক্লোভার লিফ মডেল এটা হচ্ছে টি আরএনএ এর স্ট্রাকচার আসলে। তাহলে সেইটার বর্ণনা আমরা দিব, আরএনএ এর গঠন মেনলি আমাদেরকে বর্ণনা করতে হবে এই জায়গায়। তাহলে আমাদের প্রশ্নটি বলেছে উদ্দীপকে প্রদর্শিত বি এর গঠন বর্ণনা করো। তাহলে বি এর গঠন হচ্ছে টিআরএনএ এর গঠন, বলবো আমরা মডেল দেওয়া আছে বইয়ে। উদ্দীপকে ডি প্রক্রিয়ায় জৈবিক গুরুত্ব বিশ্লেষণ করো। ডি প্রক্রিয়া হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমরা সুন্দর করে বিশ্লেষণ করে দিতে পারবো, ঠিক আছে, প্রত্যেকটি প্রসেস। তাহলে রেপ্লিকেশন প্রক্রিয়া এবং রেপ্লিকেশন প্রক্রিয়ার গুরুত্বটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। সিলেট বোর্ড 2019 সালের প্রশ্নটি লক্ষ্য করলে দেখতে পাবা একটি ইউনিক দেওয়া আছে। একজন শিক্ষার্থী উদ্ভিদ ও প্রাণী কোষের চিত্র পর্যবেক্ষণ করতে গিয়ে উদ্ভিদ কোষে একটি প্রাচীর দেখতে পেল যেটি প্রাণী কোষে পেল না। এর অর্থ আবার কি? কোষ প্রাচীর, আবারও কোষ প্রাচীর। ঠান্ডা মাথায় চিন্তা করলে উত্তরগুলো দিতে পারবা। তাহলে আমাদেরকে হিন্টস দিচ্ছে প্রশ্ন বারবার যে এইটার উত্তর এইটা হবে। আবার প্রাচীরের ভিতরে একটি পর্দা দেখতে পেল যা প্রাণী কোষকেও আবৃত করে রেখেছে। এটা কি? কোষ ঝিল্লি। এই পড়তে গিয়ে দেখলো সূক্ষ্ম গঠনের এটি মোজাইক সদৃশ্য। কার কথা বলেছে? কোষ ঝিল্লির কথা। কোষ ঝিল্লির মোজাইক মডেল আছে। তাহলে উদ্দীপক উল্লেখিত প্রাচীরটির ভৌত গঠন বর্ণনা করো। উদ্দীপক উল্লেখিত পর্দাটিকে কেন মোজাইক সদৃশ্য বলা হয়েছে এটা? তাহলে প্রাচীরটি হচ্ছে কোষ প্রাচীর, বলেই দিয়েছে। তাহলে কোষ প্রাচীরের গঠন আবারও এসেছে। এবং উদ্দীপক উল্লেখিত পর্দাটিকে কেন মোজাইক সদৃশ্য বলা হয়েছে? তাহলে এটা হচ্ছে কোষ ঝিল্লিকে কেন মোজাইক সদৃশ্য বলা হয়েছে সেটা আমরা এটার গঠন বর্ণনা করব, তারপর দেখাবো যে এইটাতে কেন ফসফোলিপিড বাইলেয়ার থাকে বেশিরভাগ অংশে, মাঝখানে প্রোটিনের মতো কিছু কিছু জায়গায় বাসমান থাকে, সেই কারণে এটার বিশেষ গঠনের কারণে এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল, সেটা আমরা জানি। তাহলে এটা নিয়ে আমরা বলবো। সুন্দর না কনসেপ্টগুলো? মাদ্রাসা বোর্ড 2019-এর প্রশ্নটি লক্ষ্য করলে দেখতে পাবা এখানে ডিএনএ কি সেটা তো গেল, গোলাপ ফুল রঙিন হয়, ফুলের গোলাপ ফুল রঙিন হয় কেন এগুলো বলতে হবে, এগুলো আমরা ওইখানে শিখব। চিত্রে এ রঙের সার্বজনীন স্বীকৃত মডেলটি চিহ্নিত চিত্র দাও, আর বি শনাক্ত করতে বলেছে। তাহলে এ দেখা যাচ্ছে কোষের সবচাইতে বাইরের লেয়ার, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এইটা হচ্ছে আমাদের জন্য কোষ প্রাচীর। তবে এইটা, হ্যাঁ, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আর এটা কোষ প্রাচীর হওয়ার কোনো সুযোগ নেই। এটার কারণ হলো এটা দ্বিস্তরী দেখাচ্ছে। যদি সিঙ্গেল স্তরী দেখাইতো তাহলে আমরা কোষ প্রাচীরই বলতাম। তবে যেহেতু আমাদেরকে একটা হিন্টস দিয়ে দিয়েছে যে সর্বজন স্বীকৃত মডেল, সো সেই জন্য আমরা বলতে পারি যেটা ফ্লুইড মোজাইক মডেল বা কোষ ঝিল্লির মডেলে আমরা বলা উচিত। কেননা আমরা এর বাইরে কোনো শক্ত আবরণ দেখতে পাচ্ছি না, এটাকে দেখতেছি দুই আবরণ বিশিষ্ট। যদি এরকম হয় তখন আমরা শুধুমাত্র এটাকে কোষ ঝিল্লি বলবো। যদি এটার উপরে আরেকটা আবরণ দিত বা এইটারেই
একবার এটা মার্কিং করতো আরেকটা ওইটা মার্কিং করতো, তাহলে আমরা প্রথম বাইরেটাকে বলতাম কোষ প্রাচীর, ভিতরটাকে বলতাম কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লির সর্বজনীন গহন মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, এটা আমরা বলবো। কোষ প্রাচীরের সেরকম কোনো মডেল নাই, সেই জন্যই আমি তোমাদেরকে মানে হলো এইটা থেকে বিরত করে দিয়েছি। আর এখানে বি দেখা যাচ্ছে ক্রোমোজোমের দিকে ইঙ্গিত করছে, তাহলে চিহ্নিত অংশ শনাক্ত করেছি। বংশগতিতে এর ভূমিকা পাঠ্যপুস্তকে কালকে বিশ্লেষণ করা, বংশগতিতে ক্রোমোজোমের ভূমিকা, এটা তো খুবই সহজ প্রশ্ন। এটার কীভাবে কাজ করে, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ প্রোটিন, এবং এইটা থেকে ক্রোমোজোম কীভাবে এই বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে নিয়ে যায়, সেটাই আমরা বললেই হবে আমাদের। ওকে, 2021 সালে আমাদের শর্ট সিলেবাসে কোষের গঠন অধ্যায়টি ছিল না, সো ওই টপিক থেকে তখন ওই সালে কোনো প্রশ্ন নেই। 2022 সালে চমৎকার একটা প্রশ্ন দেখো, জীবজগতে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয় একটি জৈব অণুর মাধ্যমে। উত্তর হচ্ছে মুখস্থ ডিএনএ। এই কথাটা যখনই বলবো তখন বুঝবা যে ডিএনএ এর কথা বলেছে। জীবের কোষ বিভাজন অন্যতম পূর্ব শর্তই হলো এটি রেপ্লিকেশন হওয়া, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, এটাই বলেছে এখানে। এটি দুটিতে পরিণত হয় একটি থেকে। এই জৈব অণুর সাথে রাইবোজ সমৃদ্ধ হচ্ছে আরএনএ, ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোজ সমৃদ্ধ একটি জৈব অণুর গুরুত্বপূর্ণ বৈসাদৃশ্য বিদ্যমান। মজার ব্যাপার বলেছে, উদ্দীপকে আলোচিত জৈব অণুটির একটি থেকে দুটিতে পরিণত হওয়ার পদ্ধতি বর্ণনা করো, সহজ করে রেপ্লিকেশনের পদ্ধতি যেভাবে পড়িয়ে দিয়েছি ঠিক সেভাবে কমন পড়েছে, কোনো পার্থক্য নেই। এবং উদ্দীপকের শেষ বাক্যটি অর্থাৎ ডিএনএ এর সাথে আরএনএ এর পার্থক্য, এখানে লিখেছে যে গুরুত্বপূর্ণ বৈসাদৃশ্য বিদ্যমান, অর্থাৎ দুটোর মধ্যে পার্থক্য কি সেগুলো বর্ণনা করতে বলেছে। এটা কি এই নতুন প্রশ্ন না, এটা অনেক আগ থেকেই কিন্তু বছরের পর বছর ধরে প্রশ্নটা করা হয়েছে এবং আবারও তোমাদের সময়ও করা হবে। তাহলে এই যে সহজ সহজ টপিকগুলোই যদি আমরা পড়ে যেতে পারি, আমাদের এ প্লাস কিন্তু আটকানোর আর কোনো সুযোগ থাকছে না। বরিশাল বোর্ডের সর্বশেষ এই প্রশ্নটি খেয়াল করো, দুটো অংশ দেওয়া আছে, একটা ফিগার এ, ফিগার পি, ফিগার কিউ। ওকে ফাইন। ক্রোমোজোম দেওয়া আছে, মাঝখানে এক্স চিহ্নিত করে দেওয়া আছে, অর্থাৎ সেন্ট্রোমিয়ারকে নির্দিষ্ট করে দেওয়া আছে। আর এই যে কিউ দেওয়া আছে, সেন্ট্রিওলকে নির্দেশ করে দেওয়া আছে, চিত্র দেখে বোঝা যাচ্ছে। কি এক্স এর অবস্থান অনুযায়ী পি এর প্রকারভেদ, তাহলে ক্রোমোজোমের অবস্থান অনুযায়ী এটা যদি মাঝখান বলা থাকে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, এই ক্লাসিফিকেশনগুলো আমাদেরকে এখানে বলতে হবে। আরেকটি প্রশ্ন খুব সুন্দর করেছে ওরা, বেশ ভালো, সেটা হলো এরকম একটা চিত্র দেওয়া আছে, দুটো খণ্ড দেখতে পাচ্ছি, এটা একটা রাইবোজোমের ফিগার। আমরা রাইবোজোমের ফিগার দেখলে ভালো করে বুঝতে পারবো যেখানে প্রোটিন সংশ্লেষণ হচ্ছে। এখানে একটা আরএনএ এসেছে, তাহলে এক্স অংশটা কিন্তু আরএনএ, আর ইউ 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 এগুলো আইডেন্টিফাই করে দিচ্ছে এটা আরএনএ। এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। আর অন্যদিকে ওয়াই অংশটা হচ্ছে এই যে যেগুলো ট্রান্সফার করতেছে নতুন নতুন প্রোটিনগুলোকে, এগুলো হচ্ছে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ, যেগুলো রাইবোজোমের মধ্যে থাকে। তাহলে এমআরএনএ পেলাম, আমরা টিআরএনএ পেলাম, একটা অঙ্গাণু পেলাম রাইবোজোম। তাহলে উদ্দীপকের অঙ্গাণু জেড এর গঠন লেখো, রাইবোজোমের গঠনগুলো বর্ণনা করতে হবে, দুটো একক নিয়ে কোনটা কীভাবে কাজ করে, কোনটা সাইটগুলো আছে, এভরিথিং আমরা বলবো। এবং সর্বশেষ এমআরএনএ আর টিআরএনএ এগুলোর মধ্যে প্রক্রিয়ার বলতেছি, উদ্দীপকের প্রক্রিয়ায় এক্স আর ওয়াই, অর্থাৎ এমআরএনএ, টিআরএনএ, আরএনএগুলোর ভূমিকা বর্ণনা করা। আমরা আরএনএগুলোর ভূমিকা প্রোটিন সংশ্লেষণে বর্ণনা করতে পারবো কোনো সমস্যা ছাড়াই। সিলেট বোর্ডের 23 সালে প্রশ্ন, ভাইয়া উদ্ভিদ কোষের মধ্যে বিদ্যমান বিভিন্ন অংশের একটিকে কোষের মস্তিষ্ক, নিউক্লিয়াস এটার নাম, অপরটিকে কোষের রান্নাঘর বা ক্লোরোপ্লাস্ট এটি বলা হয়। উদ্দীপকের প্রথম উল্লেখিত অংশটির গঠন, নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়ার আবরণ, পোর, মাঝখানে ক্রোমোজোম, নিউক্লিওলাস, এভরিথিং আমরা বলে দিব, সুন্দর করে গঠনটা চিত্রটা এঁকে দিবা। আর উদ্দীপকের ওই যে কোষের রান্নাঘর, যে জীবজগতের অস্তিত্ব রক্ষায় এটার ভূমিকা, এই কথাটা বারবার রিপিট হয়েছে, সেই কথাটাই আমাদেরকে বারবার বলতে হবে, সেম কথা এটা আমরা বলতে হবে। ওকে, এখন দেখো এই একই প্রশ্ন আবার আসছে আরেকটাতে, যেমন ডিএনএ পি, এমআরএনএ কিউ, মানে দুটো প্রশ্ন এসেছে একই অধ্যায় থেকে। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন, সিম্পল হিসাব। তাহলে প্রি প্রক্রিয়াটির বর্ণনা করো, পি হচ্ছে ট্রান্সক্রিপশন, তাহলে ট্রান্সক্রিপশনের বর্ণনা কিন্তু কয়েকবার এসেছে, এই প্রশ্নটি আমরা শিখব। আর পি আর কিউ এর মধ্যে পার্থক্য, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য, এটাও আগে এসেছে, এই টপিকটা আমরা শিখব। ওকে, দিনাজপুর বোর্ডের এই প্রশ্নটি দিনাজপুরবাসীর একদমই কমন পড়বে, সেটা হলো উদ্ভিদ কোষের বাইরের দিকে দুই ধরনের আবরণ, একটি জড়, অন্যটি সজীব, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি। এতক্ষণ ধরে যা বুঝাইছি তার মধ্য থেকে এটা একদম ক্লিয়ার।
দ্বিতীয় জিলের এই যে সবচেয়ে গ্রহণীয় মডেল, এটাই যখন বলবে তখন কিন্তু তোমার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যে এটা হবে কোষ ঝিল্লি। কোষ প্রাচীরের ক্ষেত্রে এরকম কোনো কথা বলে না। তাহলে কোষ ঝিল্লির গ্রহণীয় মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, যেটা ভাইয়া তোমাদেরকে শেখাবো। উদ্দীপকের ঝিল্লি দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা, কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য বা তুলনা। একই বোর্ডের 2 নম্বর প্রশ্নটি খেয়াল করে অনেকে কনফিউশনে পড়ে যাবা। সেটা দেখো, এটাতে দেখা যাচ্ছে 3 থেকে 5, তবে লক্ষ্য করবে এরকম যখন কোডগুলো দেবে টি থাকলে বুঝবে এটা ডিএনএ। সেটা যদিও সিঙ্গেল স্ট্যান্ড দেখাচ্ছে তোমাদেরকে কনফিউজ করার জন্য, বাট এটা অবশ্যই ডাবল স্ট্যান্ড। এম প্রসেসের মাধ্যমে ইউ হচ্ছে এটা থাকার অর্থই হলো এটা একটা আরএনএ, কেননা আরএনএতে শুধুমাত্র ইউরাসিল থাকে। সো ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেস এম। এটা আবারও ডিএনএ, এই ডিএনএ থেকে একটা ডিএনএ হয়েছে আরেকটা ডিএনএ হয়েছে, দুটো ডিএনএ, তাহলে এটা হচ্ছে রেপ্লিকেশন প্রসেস, এন হচ্ছে রেপ্লিকেশন। দেখছো কত সুন্দর, কিন্তু ক্রিটিক্যাল, একটু বোঝা মুশকিল হয়ে যায় অনেক সময়। উদ্দীপকের এম প্রক্রিয়া ট্রান্সক্রিপশনের বর্ণনা, এন প্রক্রিয়ায় কী কী এনজাইম কাজ করে, কীভাবে কাজ করে সেটা নিয়ে আমরা প্রসেসেই বলবো। সো রেপ্লিকেশনের বর্ণনা, এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। ময়মনসিংহ বোর্ডের প্রশ্নটি খেয়াল করলে দেখতে পাবা, একটিকে ট্রাফিক পুলিশ গলগি বডি, অন্যটিকে কোষের রান্নাঘর ক্লোরোপ্লাস্ট। শেষ। এবার আসো, লেখা আছে উদ্দীপকে প্রথমে যে অঙ্গাণুটিকে নির্দেশ করা হয়েছে গলগি বডি, এটার বর্ণনা দিব। উদ্দীপকের শেষের বাক্যটির যথার্থতা। শেষের বাক্যটি কি, যে প্রথম অঙ্গাণুটি সবুজ উদ্ভিদ কোষে বিদ্যমান থাকলেও প্রাণীকুলের জীবন ধারণের জন্য অপরিহার্য। ঠিক আছে, তাহলে আমাদের অপরিহার্য এইটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। এখানে এভাবে বলা দরকার নেই, এটা হবে দ্বিতীয় অঙ্গাণুটি, কোষের ট্রাফিক পুলিশ না, এই কোষের রান্নাঘর এইটা। তাহলে প্রশ্নে একটু ভুল আছে, কেননা দ্বিতীয় অঙ্গাণুটি শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায় না, উদ্ভিদ কোষে পাওয়া যায়, তাই না? উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, প্রাণী কোষে এটা নেই। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে ছোট। তাহলে জীবের অস্তিত্ব রক্ষায়, জীবের জীবন ধারণের ক্ষেত্রে এর গুরুত্ব আমরা বলতে হবে। তাহলে ক্লোরোপ্লাস্টের গুরুত্ব আমরা বলবো। খুব সহজ প্রশ্ন। মাদ্রাসা বোর্ডের 23 সালে প্রশ্নটি দিয়ে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস শেষ হচ্ছে। দুটো চিত্র দেওয়া আছে, এটা কি ডিএনএ না কোষ ঝিল্লি, দুটো লেয়ারে দেওয়া আছে, আর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। চিত্র দেখিয়ে চিনতে হবে, সহজেই চেনা যাচ্ছে, এগুলো কোনো পার্থক্য নেই। এর মডেল কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলটা আমরা ডিটেলসে বলবো, বি অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার গুরুত্বটা ডিটেলসে বলবো। এত কোশ্চেন অ্যানালাইসিস শেষে আমরা কি বুঝলাম? আমরা কয়েকটা অঙ্গাণুকে টার্গেট করেছি, যেগুলো ভাইয়া সিকিউর এরা সলভিং ক্লাসগুলোতে দেখাবো, সাজেশন বেসড ক্লাসগুলো দেখাবো। এটা তো আমরা বুঝে পেলাম কোন কোন টপিক গুরুত্বপূর্ণ, কি কি পড়লে আমাদের এই প্লাসটা আসবে। এখন তোমাদের কাজ কী হবে ভাইয়ের সাথে সাথে, এবার এগুলোর উত্তর আমরা কীভাবে লিখবো, কীভাবে উত্তরগুলো সাজিয়ে লিখবো, সেটাই ভাইয়ার সিকিউ সলভিং ক্লাসটাতে করবা। আমরা কিন্তু মূল বই এবং ভাইয়ার সাজেশন দুটো মিক্স করেই কিন্তু দিব, লিখে লিখে সুন্দর করে। পাশাপাশি ক খ এর জন্য যে প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে সেগুলো অধ্যায়ভিত্তিক শিখে ফেলবো। আর এমসিকিউ সলভিং ক্লাসে এমসিকিউ করে ফেললে কিন্তু এই অধ্যায়ের একটি প্রশ্ন অবশ্যই করবে এবার, এবং সেটি তোমার কমন পড়ে যাবে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগে গেছে, সিকিউতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এভাবে আমরা পরবর্তীগুলোতেও সিকিউ করবো, হয়তো এত সময় দিব না, আজকে যতটুকু সময় দিয়েছি, এবং এত বোর্ডগুলোও করব না, কিন্তু তোমরা করতে পারো ভাইয়া, কোনো অসুবিধা নেই। একটু যদি 30 মিনিট সময় দিয়ে এগুলো যদি বুঝতে পারো, একটা দুইটা প্রশ্ন দেখো নাই ব্যতিক্রম, সে প্রশ্নের ভাষাগুলো যদি বুঝতে পারো, তাহলে পরীক্ষার হলে কোনোভাবে আর তোমাকে আটকানো সম্ভব হবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করবে এবং প্রতিদিন যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো করে শেষ করার চেষ্টা করবে।